নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী, আজকের পর্ব 13। এই গল্পটি ভালোভাবে জানবার জন্য আপনারা আমার চ্যানেলে চলে যান এবং ক্রমান্বয়ে পর্ব 1 থেকে অন্য পর্বগুলি শুনে নিন। তাহলে আপনাদের আজকের আমার যে পর্বটি আমি পড়ছি সেটা বুঝতে সুবিধে হবে। চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের পর্ব 13। অতঃপর সমুদ্রপৃষ্ঠ থেকে মানস সরোবর 15,098 ফুট উচ্চতায় অবস্থিত। মানস সরোবরের আকৃতি ডিম্বাকার, আয়তন প্রায় 200 বর্গ মাইল, কোনাকুনি দৈর্ঘ্য 15 মাইল এবং গভীরতা প্রায় 300 ফুট। তিব্বতীরা মানসকে বলে ছো মাভং। প্রাচীনকালে মানস সরোবরের জলকে বলা হতো অনুতপ্ত অর্থাৎ উত্তাপহীন। বানভট্টের হর্ষচরিতে মানস সরোবরকে অচ্ছেদ সরোবর নামে উল্লিখিত করা হয়েছে। গাড়ি চলছে মানসের তীর বরাবর পাথুরে জমির ওপর দিয়ে। ডান দিকে মানস, অপর পারে কৈলাস। চোখ ফেরাতে পাচ্ছি না। ঠাকুর বললেন, জপ কর, শিবমন্ত্র জপ কর, আর দু চোখ ভরে দেখে নে। ঠাকুর নিজেই উচ্চাঙ্গে ওম নমঃ শিবায় জপ করছেন। মানসভূমিতে তিনি নিজে উচ্চাঙ্গে বাচিক জপ করছেন জগৎ কল্যাণে। পায়ে হেঁটে মানস পরিক্রমায় প্রায় 5 দিন লাগে। আমরা গাড়িতেই পরিক্রমা করব। প্রথমে ঠিক ছিল মানসের পাড়েই তাঁবু খাটিয়ে থাকা হবে, কিন্তু লাকফা জানিয়েছে আমরা থাকব চি গুম্ফাতে। সম্প্রতি সেখানে তীর্থযাত্রীদের থাকার জন্য ধর্মশালা বানানো হয়েছে। চলতে চলতে অনেকে গুম্ফা চোখে পড়ল। প্রকৃতপক্ষে মানুষের চারপাশে 8টি তিব্বতী গুম্ফা আছে। তিব্বতী লামা বা ডাবারা সারা বছরই এইসব গুম্ফায় বাস করে। গুম্ফাগুলি হল উত্তরে চারকিপ লাং পোনা ও পুনারি গুম্ফা, পূর্বে সোরালাং গুম্ফা, দক্ষিণে ইয়াঙ্গো এবং থুগলু গুম্ফা বা থোকর গুম্ফা, পশ্চিমে গেছল গুম্ফা। এখন বেলা 3টে। গাড়ি থামল। লাকফা বলল, দীপক সাহেব, এখানে স্নান করতে পারেন, কারণ এখানে নুড়ি পাথর আছে, স্নান করার ভালো জায়গা। লাকফা বলল, কেউ বেশি দূরে যাবেন না, কারণ জলের গভীরতা কোথায় কতটা কেউ জানে না। কোথায় চোরাবালি চোরা কাদা আছে কিনা তাও অজানা, তাই একটু জলে নেমেই স্নান করতে হবে। ঠাকুর জলে নেমে গেলেন। আজ প্রাণ ভরে স্নান করা হবে। আগামীকালও আবার স্নান হবে, তারপর পূজা পাঠ। ঝলমলে সূর্যের বর্ণ ছটায় সরোবরের জল মুক্তোর মতো চকমক করছে, যেন জলের মধ্যে কেউ অজস্র মুক্তোর মালা সাজিয়ে রেখেছে। ভূপৃষ্ঠের এত উচ্চতায় এত স্বচ্ছ জল কল্পনাতেও আসে না। হাওয়ার দাপটে জলের বুকে ঢেউ খেলছে, যেন সমুদ্রের তীরে বসে আছি। ঠাকুর জলে নেমে সূর্য প্রণাম তর্পণ করলেন। পিতা মাতার চিতাভস্য মানসের পবিত্র জলে ছড়িয়ে দিলেন। প্রিয়জনের দেহাংশ শিবভূমিতে ব্রহ্মার জলময় মনের রূপ মানসে মিশিয়ে দিলেন। আমিও জলে নামলাম। কি স্বচ্ছ জল, কি ঠান্ডা, যেন পাটা কেউ কেটে নিল। এত স্বচ্ছ জল যে তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে।
জলের নিচে মনে হচ্ছে যেন রত্নরাজি সাজানো, বর্ণময় নানা আকারের শিলাখণ্ড। কতটা গভীর তলদেশের অবস্থান কি কেউ জানে না, ফলে কাছাকাছি প্রাণ ভরে স্নান করা হলো। জলের বুকে ভেসে বেড়াচ্ছে অজস্র হাঁস। মানসে ছোট বড় নানা প্রকৃতির এবং আকৃতির নানা বর্ণের হাঁস দেখা যায়। বিভিন্ন প্রকার মাছও চোখে পড়ল। এর মধ্যে গামা জাতীয় মহাশোলের মতো এক প্রকার মাছ বেশি আছে। শীতকালে ডিসেম্বরে মানসের জল জমতে শুরু করে। সরোবরের ওপর তখন 7-8 ফুট উঁচু বরফ জমে যায়, কিন্তু উপরের বরফ এতই স্বচ্ছ থাকে যে নিচের জল এবং জলের মধ্যে মাছের চলাফেরাও দেখা যায়। ওই সময় জীবজন্তুও মানসের বুকে চলাফেরা করে। মাঝে মাঝে জমা বরফ প্রচণ্ড শব্দে বিস্ফারিত হয়। 1928 সালে অন্ধ্রপ্রদেশের এক পদার্থবিদ সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ কৈলাস মানস অঞ্চলে দীর্ঘদিন কাটান। তিনি সেখানে গিয়ে সেখানকার সৌন্দর্যে ও আধ্যাত্মিকতায় বিভোর হয়ে যান। তারপর থেকে 1944 সাল পর্যন্ত প্রতি বছরই দীর্ঘ সময় এই অঞ্চলে অতিবাহিত করেন। মানস সরোবর রাক্ষসতালের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা নির্ণয় তারই কীর্তি। শীতকালে সরোবরের জল কিভাবে জমে যায় তা তিনি প্রত্যক্ষ করেছেন। হ্রদের জমা বরফের ওপর দিয়ে হেঁটে বেরিয়েছেন। এলাকার ভূতত্ত্ব, ধর্ম সংস্কার, লোকাচার নিয়ে গবেষণা করেন। এই জন্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তাকে সম্মানিত করে। তার গবেষণা তিব্বতের এই অঞ্চলের সবচেয়ে বড় প্রামাণ্য দলিল। শুধু ভারতের শাস্ত্র মানসকে তার মহিমা বৃদ্ধি করেনি, মানস তার নিজ মহিমাতেই গৌরবান্বিত হয়েছে। শুধু ভারতের শাস্ত্র মানসকে তার মহিমা বৃদ্ধি করেনি, মানস তার নিজ মহিমাতেই গৌরবান্বিত হয়েছে। বিদেশিদের কাছে মানস সরোবর সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক মহিমা নিয়েও বিরাজ করেছে। সুইডেনবাসী বিখ্যাত পরিব্রাজক সোয়েন হেডিন মানসে পূর্ণিমার রাতে নৌকা বিহার করে এবং ব্রাহ্ম মুহূর্তে মানসের বুকে কৈলাসের শোভা দেখে মুগ্ধ হয়ে যান। তিনি মানস সরোবরকে দ্য পার্ল অফ দ্য লেকস অফ দ্য ওয়ার্ল্ড বলে আখ্যা দেন। জাপানি তীর্থযাত্রী একাই কাওয়াগুচিও কৈলাস মানস দর্শন করে এই অনুভূতি প্রকাশ করেন যে কৈলাস শিখর যেন স্বয়ং বুদ্ধদেব হয়ে শিষ্য পরিবৃত হয়ে শান্তভাবে তার বাণী প্রচার করছে। তিব্বতীদের কাছে মানস সরোবর খুব পবিত্র। তাদের বিশ্বাস এই সরোবরে রমণীয় মন্দির বিদ্যমান, তাতে দেবতারা বাস করেন এবং স্বয়ং শিব রাজহংস রূপ ধরে মানসে অবস্থান করেন। এই মত সমর্থন করে ঋষি দত্তাত্রেয়র বর্ণনায় স্কন্ধ পুরাণের মানস খণ্ডে ঋষি দত্তাত্রেয় বলেছেন, আমি মানস সরোবর দর্শন করেছি, শিব সেখানে রাজহাঁস রূপে বিরাজ করছেন। গুরুলা মান্ধাতা পর্বতশ্রেণীকে বাঁদিকে রেখে আমরা চলে এলাম রাক্ষসতাল বা রাবণ হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,900 ফুট উঁচুতে এই রাক্ষসতাল প্রায় 140 বর্গমাইল বিস্তৃত, গভীরতা প্রায় 150 ফুট। মানসের পাশেই রাক্ষসতাল। দুই হ্রদের মধ্যে ব্যবধান প্রায় 6-7 মাইল। একটা লম্বাটে ধরনের পাহাড় হ্রদ দুটিকে পৃথক করে রেখেছে।
জলে বেশ ঢেউ, প্রচণ্ড হাওয়া। শীতকালে রাক্ষসতালের উপরিভাগও জমে বরফে পরিণত হয়ে যায়। তবে মানুষের মতন বিস্ফোরণ ঘটে না। হ্রদের মধ্যে ছোট দুটি দ্বীপ আছে, একটি লাচাটু, অন্যটি টোপ সামরা। রাক্ষসরাজ রাবণের ঘাম থেকে সৃষ্ট এই রাবণ হ্রদ। শিবভক্ত রাবণের ইচ্ছা হল ইষ্টদেব শিবকে লঙ্কাপুরীতে প্রতিষ্ঠিত করবেন। ইষ্টদেবকে সন্তুষ্ট করার জন্য তিনি কৈলাস ক্ষেত্রে এসে কঠোর তপস্যা শুরু করেন। এইভাবে কেটে গেল 1000 বছর। অবশেষে প্রসন্ন হয়ে মহাদেব রাবণকে বর চাইতে বললেন। রাবণ নিজের ইচ্ছা জানালেন। মহাদেব তথাস্তু বলে সামান্য কিছু শর্ত রেখে দিলেন। শর্তটা এই যে পরদিন সূর্যোদয়ের পূর্বে রাবণ যদি কৈলাস শিখরে উপনীত না হতে পারেন তবে তার প্রার্থিত বর প্রাপ্তি হবে না। রাত থাকতেই রাবণ কৈলাস আরোহণ শুরু করলেন, কিন্তু দেবাদিদেবের মায়ায় পথ হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সূর্যোদয় হয়ে গেল। বিফল মনোরথ দশানন প্রচণ্ড ক্রোধিত হয়ে তখন সর্বশক্তি প্রয়োগ করে হাত দিয়েই সমূলে কৈলাস পর্বত তুলে ফেলার চেষ্টা করতে লাগলেন। তার এই প্রয়াসে সমগ্র কৈলাস কেঁপে উঠল। পার্বতী ভীত হয়ে শিবশম্ভুকে জিজ্ঞাসা করলেন এমন হওয়ার কারণ। শিবশম্ভু তখন মৃদু হেসে ডান পায়ের বুড়ো আঙুল একটু চেপে দিলেন কৈলাসের ওপর। সেই চাপে রাবণের হাত কৈলাসে চাপা পড়ল। তার সমস্ত দেহ থেকে ঘাম নির্গত হতে লাগলো। সেই ঘাম থেকেই সৃষ্টি হলো রাবণ হ্রদ বা রাক্ষসতাল। দেবাদিদেবকে সন্তুষ্ট করবার জন্য রাবণ তার স্তব শুরু করলেন। স্তবে শিব খুব প্রসন্ন হলেন। রাবণকৃত সেই স্তবই শিব ও তাণ্ডব স্তোত্রম নামে খ্যাত। ইচ্ছা পূরণের লক্ষ্যে রাবণ আবার তপস্যায় ব্রতী হলেন। আবার 1000 বছর কঠোর তপস্যায় শিবকে তুষ্ট করলেন। শিব রাবণকে দেখা দিয়ে বললেন, তোমার তপস্যায় আমি তুষ্ট, তবে তোমার প্রার্থনায় কৈলাস লিঙ্গ নয়, অনুরূপ এক শিবলিঙ্গ তোমার বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা কুবের তোমায় দেবেন। সেই শিবলিঙ্গ কোথাও ভূমিস্পর্শ না করিয়ে লঙ্কায় নিয়ে যাও। একমাত্র যেখানে তুমি প্রতিষ্ঠা করবে সেখানেই আমি অধিষ্ঠান করব। যদি পথে ভুলক্রমে তুমি লিঙ্গভূমি স্পর্শ করাও তবে সেখান থেকেই ওই লিঙ্গকে আর কোনো দিনই সরানো যাবে না। সেখানেই আমি সতত বিরাজ করব। তিনি সেই সঙ্গে বললেন, আজ থেকে যতদিন এই কৈলাস থাকবে ততদিন তোমার নামও অক্ষয় থাকবে। আজ থেকে এই হ্রদ রাবণ হ্রদ নামে পরিচিত হবে। রাক্ষসের ঘাম থেকে সৃষ্টি বলে রাক্ষসতাল বা রাবণ হ্রদে কেউ স্নান করে না। রাক্ষসতাল দেখার পর আমরা চলে এলাম চি গুম্ফা। মানস সরোবরের তীরে চি গুম্ফা। গুম্ফার কিছুটা দূরে ধর্মশালা। এখানেই আমরা রাত্রিবাস করব। দীপকদা জানালো এটা নতুন তৈরি হয়েছে। ঠাকুর মানসের তীরে ঘুরতে লাগলেন। এখন বিকাল 7টা বাজে। প্রচণ্ড হাওয়া। কৈলাস পর্বত এখন আমাদের বাঁদিকে। সামনে মানস সরোবর, অন্যতম সতীপীঠ। দেবী দাক্ষায়ণীর অধিষ্ঠান মানস সরোবরে। দেবীর ডান হাত পড়েছিল এখানে। যদিও অন্যান্য সতীপীঠের সঠিক স্থান নিয়ে এখানেও মতান্তর আছে। অস্তগামী সূর্যের বর্ণছটায় মানসের বুকে অপার্থিব রঙের হোলি খেলা চলছে। ঠাকুর মানুষের তীর থেকে অনেক সুন্দর সুন্দর শিলাখণ্ড নিয়ে আসলেন। তার মধ্যে একটি ছোট্ট শিলা আলাদাভাবে রাখতে বললেন। বন্ধুরা, কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী পর্ব 13 আজকে আমি এখানেই শেষ করলাম।
আশা করি আপনাদের সবার এই পর্বটি খুবই ভালো লাগলো শুনে। আগামীকাল আবার আমি পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা শুনতে থাকুন আমার এই ভ্রমণ কাহিনী। আমার একটি অনুরোধ আপনারা যদি রাখেন তাহলে আমি খুবই অনুপ্রাণিত হব আমার পরবর্তী পর্বগুলি পাঠ করার জন্য। আমার চ্যানেলে একটি সাবস্ক্রিপশন দিয়ে দিন, লাইক করুন এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি বিদায় জানাচ্ছি। নমস্কার। ওম নমঃ শিবায়।